নমস্কার। লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ৩১ নম্বর পরিচ্ছেদ আজকে পড়ছি। আমার ছাত্রজীবনের কাহিনী ক্রমে শেষ হয়ে আসছে। এমএ পাস করবার পর আর আমি কখনো কোনো পরীক্ষা দেবার কিংবা মস্ত প্রবন্ধ লিখে খেতাব পাবার চেষ্টা করিনি। ওসবের সঙ্গে আমার কি, ওই ২ বছরে আমি অনেক বিদগ্ধজনের দেখা পেয়েছিলাম। তাঁদের মধ্যে সকলে আমার মাস্টারমশাই ছিলেন না। যাঁরা ছিলেন তাঁদের নাম আগে বলি। বিদগ্ধ শিরোমণি জয়গোপাল বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমাদের শেলি, ওয়ার্ডসওয়ার্থ ইত্যাদি পড়াতেন। ছোটোখাটো প্রৌঢ়, ফিটফাট কাপড় চোপড়, কিঞ্চিৎ কাঠখোট্টা চেহারা, কিন্তু কাব্যরসে ডুবে থাকতেন। শেলি কিটসের গুণ স্বীকার করেও ওদের আমার মনে ধরত না। কেমন একটু মরে গেলাম, গলে গেলাম উচ্ছ্বাসের ভাব মনে হতো। ওয়ার্ডসওয়ার্থ অমনটি না হলেও এত সামান্য জিনিস নিয়ে এত দীর্ঘ ভাব জমান যে আমার ধৈর্য থাকতো না। সেকালে যার দ্বারা আমি সবচাইতে প্রভাবিত হয়েছিলাম তিনি হলেন রবার্ট ব্রাউনিং। তাঁর বলিষ্ঠ, মাঝে মাঝে রূঢ় রুক্ষ পদগুলি আমার মনের মধ্যে গেঁথে যেত। দুঃখের বিষয়, আমাদের বিশেষ পাঠ্য বিষয় ছিল রোমান্টিক কবিদের গোড়ার কজনা। তাই কার্যকলাপে যিনি সবচাইতে রোমান্টিক চিন্তার পরিচয় দিয়েছিলেন তাঁকে নম নম করে ছেড়ে দেওয়া হতো, কিন্তু আমি তাঁকে আজ পর্যন্ত ছাড়তে পারিনি। আরেকজন ছিলেন রজনীকান্ত গুহ, প্রৌঢ়, ব্রাহ্ম, প্রচ্ছন্ন, একটু সরসতায় চোখ মিটমিট করত। বার্ক, কার্লাইল পড়াতেন। দিদিদের ক্লাসে একদিন যা বলেছিলেন তার বাংলা হলো, বন্ধুগণ, আমি তোমাদের এমন সব কথা বলতে পারি যার ফলে যদি এখনও অবিবাহিত থাকো তো চিরকাল অবিবাহিতই থাকবে। দেশকর্মী ছিলেন, অশ্বিনী কুমার দত্তের সহকর্মী। দেশের জন্য অনেক কষ্টও সহ্য করেছিলেন, কিন্তু সেসব তাঁর মনে কোনো তিক্ততা রেখে গেছে বলে মনে হতো না। আমি তাঁকে শ্রদ্ধা করতাম। মোহিনীমোহন ভট্টাচার্য ছিলেন মেধাবী, আইনজ্ঞ, বিদ্বান, কিন্তু দুঃখের বিষয় মেয়েদের দিকে পাশ ফিরে গড় গড় করে ল্যান্ডার পড়িয়ে যেতেন বলে আমাকে একটুও প্রভাবিত করেননি। আরও অনেকে ছিলেন, প্রত্যেকে পণ্ডিত মানুষ, কর্তব্যপরায়ণ, কিন্তু কেউ আমার মনে আলো জ্বালাননি। সেটা নিশ্চয়ই আমারই অনবধানতার জন্য। প্রিয়রঞ্জন সেন, কুমুদবন্ধু রায়, সুভাষচন্দ্র রায়, পঞ্চানন গঙ্গোপাধ্যায়, কিন্তু এদের তত্ত্বাবধানে শিক্ষার পথ আমার যে বড়ই উপভোগ্য হয়ে উঠেছিল তাতে সন্দেহ নেই। আরেকজন ছিলেন, তাঁর পুরো নামটি নিয়ে গোলমাল লাগছে, বোধহয় কেসি মুখার্জি। শৌখিন, অমায়িক, বিদগ্ধ, অক্সফোর্ড কিংবা কেমব্রিজে উচ্চ পদে অধিষ্ঠিতও ছিলেন। তাঁকে আমার ভালো লাগতো। সে সময় সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ছাত্ররা ভারী শ্রদ্ধার চোখে দেখত। দুঃখের বিষয়, তাঁর কাছে পড়বার সুযোগ পায়নি, কারণ তিনি ছিলেন বি গ্রুপের মাস্টারমশাই। যে দুজন অধ্যাপককে আজও মাঝে মাঝে দেখি তাঁরা হলেন শ্রদ্ধেয় অমিয় কুমার সেন আর শ্রদ্ধেয় রমাপ্রসাদ মুখোপাধ্যায়, যাঁর স্নেহ লাভ করে এই বয়সেও আমি কৃতার্থ। তবে সত্যের খাতিরে বলতে বাধ্য হচ্ছি, এঁরা কেউ আমাদের দিকে ফিরেও দেখতেন না। আমরা আছি কি নেই সে বিষয়ে চৈতন্য ছিল কি না টের পেতাম না। সুনীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে পরে অনেক ঘনিষ্ঠভাবে মেলামেশা করবার সুযোগ পেয়েছিলাম। ভাষায় অমন পাণ্ডিত্য আমি আর কারো মধ্যে দেখিনি। তার ওপর ছিল রসবোধ। সেকালের অধ্যাপকদের মন থেকে যে জিনিসটি উপচে পড়ত, কিন্তু এখন খুঁজে দেখতে হয়। একদা আমার বরদা সুকুমার রায়ের মন্ডে ক্লাবের সদস্য ছিলেন সুনীতি কুমার। তাঁর পিআরএস লাভ উপলক্ষে তাঁর ঘাড় ভেঙে অন্য সদস্যরা 17.5 টাকার ভোজ খেয়েছিল। অন্য সূত্রে সে কথাও জানতাম। যতদূর মনে হচ্ছে তখন ভারতীয় ভাষা বিভাগে শ্রদ্ধাভাজন শ্রী বিশ্বপতি চৌধুরী অধ্যাপনা করতেন। আমাদের প্রিয় বন্ধু নিহাররঞ্জন রায়ের বৈদগ্ধ্য তখনই লোকের দৃষ্টি আকর্ষণ করেছিল। খুবই কম বয়সে পিআরএস হয়ে ফাইন আর্টস বিভাগে অধ্যাপনা করতেন, কিন্তু সেই সঙ্গে সারা জীবন তাঁর বঙ্গ সাহিত্যের দিকে, বিশেষ করে রবীন্দ্র সাহিত্যের দিকে মন ছিল।
আমার চাইতে খুব বেশি বড় নন, বড়জোর বছর চারেকের, কিন্তু সে সময়ে দুজনার মধ্যে তাঁর জ্ঞানের গরিমার জন্য আকাশ পাতাল ব্যবধান ছিল। আমার সাহিত্য জীবন অনেক দিন ধরে ধীরে ধীরে মাঝে মাঝে অনেক দিনের নীরবতা রেখে অগ্রসর হয়েছিল। আমি যখন পায়ের নিচে মাটি খুঁজছি, তখন আমার সমবয়সীরা বুদ্ধদেব বসু, আশাপূর্ণা দেবী, অজিত দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায় ইত্যাদি যশস্বী লেখক বলে সকলের কাছে পরিচিত। তবে ছোটদের জন্য লেখার কথা অন্য এক জিনিস। নিহারদাকে আমার 16 বছর বয়স থেকেই চিনতাম। উনি অমল হোমের আপন খুড়তুতো ভাই। ওদের আসল পদবী হোম রায়। অমল হোম রায়টা ছাড়লেন, নিহারদারা হোমটা ছাড়লেন। যতদূর মনে হয় নিহারদা সে সময় ইউনিভার্সিটি ত্রৈমাসিকের সম্পাদক ছিলেন। আশুতোষ বিল্ডিংয়ের 3 তলায় রঙিন কাঁচের জানলা দেওয়া আশুতোষ হলের উদ্বোধন হলো। আমি সেখানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের সনেটস ফ্রম দি পর্তুগিজ সম্বন্ধে প্রবন্ধ পাঠ করেছিলাম। নিহারদা পাণ্ডুলিপিটির সঙ্গে সঙ্গে নিয়ে ত্রৈমাসিকে ছেপে দিলেন। সমালোচনার জগতে এই আমার প্রথম পদক্ষেপ। ইংরেজি কাব্য প্রসঙ্গ, ইংরেজিতে রচনা। বাংলা সমালোচনায় নিজের যোগ্যতা সম্পর্কে আমার এতটুকু আস্থা ছিল না, কিন্তু কিছু পড়লেই মনের মধ্যে কতকগুলো জিজ্ঞাসা সর্বদা ভিড় করে আসত। ওই জিজ্ঞাসাই হলো সমালোচকের প্রধান উপজীব্য, এ কথা পরে বুঝেছিলাম। অপরের চিন্তারাজ্যে পথ চিনে হাঁটা, নিজের চিন্তারাশির তার ওপর আরোপ করা নয়, অন্যের লেখার ভালো মন্দ বিচার করা নয়, বলিষ্ঠতা দুর্বলতা প্রকাশ করা। যে পড়বে সে বিচার করুক, এ কাজ বড় সহজ নয়। একসঙ্গে নির্মমভাবে অন্যের চিন্তারাজ্যে দৃষ্টিপাত করা এবং হৃদয়ের সমস্ত সহানুভূতি দিয়ে তার যুক্তি অনুধাবন করা। অবশ্য তার মানে নয় যে যুক্তি গ্রহণ করতে হয়। তীক্ষ্ণ বুদ্ধি আর কোমল সমবেদনা না থাকলে সমালোচনায় হাত না দিলেই ভালো। আমি কে যে আমার উপলব্ধি আরেকজনের ওপর চাপাবো? শুধু সমালোচনা লিখে সাহিত্যিক হতে 100 জনের মধ্যে একজন হয়তো পারে, কিন্তু অপরের দোষগুণ বলে দিয়ে তো আর সাহিত্য হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না। নিজেকে কিছু দিতে হয়। মৌলিক লেখা ছাড়া অন্য কিছুকে আমি সাহিত্যের আসরে আসন দিই না। সমালোচনা লিখি মাঝে মাঝে, কিন্তু ভয় ভয়, সেই ইংরেজি কবিতা মনে রেখে। ট্রেড সফটলি ফর ইউ ট্রেড আপন মাই ড্রিমস। আস্তে পা ফেলো, কারণ আমার স্বপ্নের ওপর পা ফেলেছ। সে যাই হোক, একটি বয়প্রাপ্তদের পত্রিকায় আমার প্রবন্ধ প্রকাশিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড বলে একটি ইংরেজি সাপ্তাহিক, তার সম্পাদককে মনে নেই, যে কোনো বিষয়ে একটি প্রবন্ধ চেয়ে বসলো। আমি আধুনিক ছেলে মেয়েদের মনোভাব সম্বন্ধে ছোটোখাটো একটি প্রবন্ধ লিখে দিলাম ইংরেজিতে। পাঠকদের সেটি ভালো লেগেছিল, কিন্তু আমার এতটা ভালো লাগেনি যে যত্ন করে তুলে রাখবো। বয়স্ক পাঠকদের জন্য বাংলায় লিখবার সৎসাহস আমার ছিল না, অথচ বক্তব্য যথেষ্ট ছিল। আমি আমাদের পূর্ববর্তীদের রক্ষণশীলতা সম্পর্কে ক্রমে অসহিষ্ণু হয়ে উঠছিলাম। তবে আমার চিন্তাগুলো যে বড় কাঁচা তাও জানতাম। ছোটদের জন্য গল্প লেখায় নিজেকে ছেড়ে দিতে পারতাম। সবগুলি গল্প যে খুব ভালো হতো তাও নয়, তবু মনে হতো আমার মনের মধ্যে থেকে কেউ আমাকে লিখতে বাধ্য করে। গল্পগুলো তৈরি করে আমার কলমের আগায় এনে উপস্থিত করে। রাফ খাতা থাকতো না, ভুলভাল শুধরে একটা সংশোধিত সংস্করণ নেই। মনে মনে টইটুম্বর হয়ে না উঠলে কলম সরে না। লেখা হয়ে গেলে একবার বানান ব্যাকরণ দেখে দেওয়া, আর কিছু নয়। তবে মাঝে মাঝে খানিকটা লেখা হলে আমার ওই ভেতরকার মানুষটা আমাকে ত্যাগ করে, তখন লেখা ছিঁড়ে ফেলতে হয়। মাঝে মাঝে সে আমাকে ভুলে যায়, তখন আমি কিছু লিখতে পারি না। যদি পেরাপেরির পাত্রী হয়ে জোর করে লিখি, সে লেখা উতরোয় না। ইট কাঠ খড় দিয়ে আমি গল্পটা তৈরি করতে পারি না। মোট কথা, সন্দেশে 2-1 মাস পর পর একটি করে গল্প লিখি। তার জন্য একটি করে চাইনিজ ইঙ্ক দিয়ে ছবিও এঁকে দিই। একবার সন্দেশের সম্পাদক আমার মনিদা অর্থাৎ সুবিনয় রায় ধরলেন, জল রং দিয়ে ফুল পেজ একটা ছবি এঁকে দাও, তাতে দিয়েই গল্প হবে। জল রঙের কাজ ভালো করে শিখিনি,
সেই যে আমার স্কুল জীবনে পরেশগুপ্ত বলে একজন ছবি আঁকার মাস্টারমশাই ছোট জ্যাঠা ঠিক করে দিয়েছিলেন, তিনি আমাকে যত্ন করে ক্রেয়নের কাজ আর তেল রঙের কাজ শিখিয়েছিলেন। তাছাড়া আমার বড়দিকে তাঁদের কটকের বাড়িতে বসে তেল রঙে অপূর্ব সব সমুদ্রের দৃশ্য আঁকতে দেখেছিলাম। নিজেও কিছু কিছু এঁকে ওকে দিয়েছিলাম, কিন্তু জল রং সামান্যই জানতাম। তবে শখ ছিল। শখ মানুষকে যতদূর নিয়ে যায় তেমন আর কিছুতে নয়। দিলাম একটা পুকুরের দৃশ্য এঁকে। পুকুরে মাছ মায়ের পাশে মাছ মেয়ে বিকট মেছো ভেঙচি কাটছে। অবশ্যই এসব করবার সঙ্গে সঙ্গেই জানতাম এ আমার কাজ নয়, ওই লেখাটুকু আমার আসল কাজ। গোটা দশেক সচিত্র গল্প সন্দেশে ছাপা হবার পর সন্দেশ বন্ধ হয়ে গেল। আমার গল্প লেখায় ছেদ পড়ল, কিন্তু তখন আর থামবার কথা ওঠে না। রামধনুতে, মৌচাকে মাঝে মাঝেই গল্প বেরোতো। একটা বিষয় সচেতন ছিলাম, আমার লেখা ছোটদের গল্প যদি সম্পাদক গ্রহণ না করেন তাহলে দুঃখে আমার বুক ফেটে যাবে। তাই জীবনে কখনো নিজের থেকে কোনো সম্পাদককে লেখা পাঠাইনি। সম্পাদক চেয়েছেন তবে দিয়েছি, ফেরত দেননি কেউ। শুধু অনেক পরে বুদ্ধদেব বসুর আমার একটি গল্প পছন্দ হয়নি, তার বদলে বৈশাখীর জন্য আরেকটি চেয়ে নিয়েছিলেন। অপছন্দের গল্পটি বিশ্বভারতী পত্রিকায় ছাপা হয়েছিল, তার নাম সবুজ যার চোখ। এই সময় শ্রীযুক্তা রাধারানী দেবীকে প্রথম দেখলাম। তাঁর লেখা কবিতা অনেক দিন থেকেই পড়তাম। প্রেসিডেন্সি কলেজে এক সাহিত্য সভা হয়েছিল। কে উদ্যোক্তা, কী উপলক্ষ কিছুই মনে নেই। বক্তা শ্রীমতী রাধারানী দেবী। তখনও তাঁর কবি নরেন্দ্র দেবের সঙ্গে বিবাহ হয়নি, শুনেছিলাম বালবিধবা। প্রেসিডেন্সি কলেজে তখন মেয়েরা পড়তো না, তাই আসর জমাবার জন্য ইউনিভার্সিটির ছাত্রীরা নিমন্ত্রিত হলো। শ্রীমতী রাধারানী দেবী রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে বলেছিলেন, মনে আছে যে ভালো লেগেছিল, কিন্তু বক্তব্যের বেশি কিছু মনে করতে পারছি না। তবে এটুকু মনে আছে তিনি বলেছিলেন, ঘরে বাইরের এক একটি চরিত্র এক একটি প্রতীক। শুনে মনে হয়েছিল রবীন্দ্রনাথের সব চরিত্রই এক একটি বিশেষ চিন্তাধারার প্রতীক। এখনও ভাবি সত্যিই তাই। ওরা কেউ রক্তমাংস দিয়ে তৈরি আস্ত আস্ত মাটির মানুষ নয়, ওদের স্থান সাধারণত্বের খানিকটা ওপরে। মনটা রাধারানী বৌদির কথায় সায় দিয়েছিল। পরে তাকে আরও কাছ থেকে অনেকবার দেখেছি। প্রথম দিনের ওই কথাগুলি যতখানি মনে ধরেছিল তেমন আর কোনো কথাই নয়। সে সময় কলেজের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে মোট 20 জন মেয়েও পড়তো কিনা সন্দেহ। তাদের মধ্যে দেশকর্মী কল্যাণী দাস ছিল। এমন নির্মল দৃঢ় চরিত্র, এমন আদর্শবাদী মেয়ে সচরাচর দেখা যায় না। পরবর্তীকালে এর ছোট বোন বীণা দাসের লাট সাহেবকে হত্যা করার চেষ্টার জন্য বহুদিন কারাবাস দণ্ড হয়েছিল। কল্যাণীও দীর্ঘকাল জেলে থেকে অশেষ অপমান আর লাঞ্ছনা ভোগ করেছিল। এদের আজকালকার সাধারণ লোকরা ভুলেই গেছে। একদিকে নির্মম দেশকর্মী, অন্যদিকে কি কোমল স্বভাব। মানুষের দুঃখে ওদের চোখে জল আসত। গান্ধীজি যেদিন অনশন করতেন ওরাও সেদিন জল স্পর্শ করত না। পরিবারটাই ছিল অন্যরকম, আদর্শবাদী। কটকে ওদের বাবা বেণীমাধব দাসের ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু এবং গুরুর কাছে এই স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা পেয়েছিলেন। কল্যাণী দর্শনশাস্ত্রে এমএ পড়ত। আমার কৈশোরের বন্ধু মীরা দত্তগুপ্তাও পড়ত গণিতে। মেয়েদের আলাদা একটা কমন রুম ছিল। দোতলার দালানের একমাথা পার্টিশন দিয়ে আলাদা করে বসবার ঘরটি হয়েছিল। মধ্যখানে একটি বড় টেবিল, তার চারিদিকে অনেকগুলি কাঠের চেয়ার। মেয়েদের ব্যবহারের জন্য আলাদা একটি বাথরুমও ছিল, কিন্তু সেটি কমন রুমের সংলগ্ন না হয়ে 3 তলায় অবস্থিত ছিল। তার দরজায় তালা দেওয়া থাকতো। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলতে হতো, তবে সে তালা চাবি অবৈধ ছিল না। ঘরের দেয়ালে মাঝে মাঝে পেন্সিল দিয়ে অশ্লীল মন্তব্য লেখা আর ছবি আঁকা থাকতো। এখানে সব ভদ্রঘরের শিক্ষিত যুবকরা পড়তো, তবু কী করে সেটা সম্ভব হতো জানি না। আগেও বলেছি, যে মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করত তখনও আমার দেশের লোকদের বেশিরভাগ তাদের শ্রদ্ধা করতে শেখেনি। আমরা আমাদের আত্মসম্মান রক্ষা কবচের মতো হাতের মুঠোর মধ্যে করে নিয়ে বেড়াতাম। মাঝে মাঝে ছেলেরা ব্ল্যাকবোর্ডে আমাদের নামেও কবিতা লিখে রাখত। আমার নামেও বারদুই লিখেছিল, কিন্তু সেগুলো খোসামোদ প্যাটার্নের হাওয়াতে যতটা চটতে পারতাম ততটা চটিনি। একদিন কমন রুমে ঢুকে দেখি আবহাওয়া কেমন থমথমে। টেবিলের ওপর
ভোটরঙ্গ বলে গোলাপি একটা দৈনিক পড়ে আছে। আমরা ভোটরঙ্গ পড়তাম না, এর আগে কখনো হাতেও পাইনি। ভোটরঙ্গ ঘিরে হাঁড়ি মুখ করে 6-7 জন মেয়ে বসে আছে। কি ব্যাপার না, খুলে পড়েই দেখো না। ভোটরঙ্গে একটা লম্বা কবিতা। কোনো ছাত্রীকে নাকি বৃষ্টি পড়ার সময় লেকের ধারে একজন ছাত্রের সঙ্গে এক বর্ষাতি গায়ে দিতে দেখা গিয়েছিল, এই হলো ব্যাপার। কবিতার শিরোনামায় অপরাধী যুগলের নামের ইঙ্গিত রয়েছে। উত্তেজিতভাবে ছাত্রীরা বলতে লাগলো, এতে সমস্ত ছাত্রীদের নিন্দা হয়, এরকম হতে দেওয়া উচিত নয়, ওকে একঘরে করা হবে, ওকে ইউনিভার্সিটি ছেড়ে যেতে বাধ্য করা হোক। আমরা ওকে 100 বার বলেছি ওই রিসার্চ স্টুডেন্টের সঙ্গে অত কী ভাব, ইত্যাদি। শুনে আমি অবাক হলাম। তোমরা এ কথা জানতে নাকি? নিশ্চয় জানতাম, রোজ রোজ ওর সঙ্গে বেড়াতে যায়, সে ভালো ছাত্র হলে কি হবে, এ কীরকম জঘন্য ব্যবহার। জানতে তো এর আগে ওকে একঘরে করনি কেন? মোট কথা আমি ওর সঙ্গে কথা বলবো। কোথায় সে? কোথায় আবার? দালানে কোথাও দাঁড়িয়ে আছে, এখানে মুখ দেখাতে লজ্জা করছে। সেই মেয়েকে খুঁজে নিয়ে তার ক্লাসের দোরগোড়া অবধি পৌঁছে দিয়েছিলাম। ব্যাপারটা বেশি দূর গড়ায়নি, ছাত্রীরা ঠান্ডা হয়ে গেছিল। পরে ওই মেয়ের সঙ্গে ওই রিসার্চ স্টুডেন্টের বিয়ে হয়েছিল। ভোটরঙ্গের ঘটকালিতে বিয়েটা একটু আগেই হলো, নইলে ওদের ইচ্ছা ছিল পাত্র ডক্টরেট নিয়ে চাকরি পেয়ে তবে বিয়ে করবে। বড় কষ্টে কিছুদিন কাটাতে হয়েছিল, আশা করি পরে সুখী হয়েছিল। আমিও এই ব্যাপার থেকে শিক্ষিত নরনারীর মন সম্বন্ধে আমার প্রথম পাঠ নিয়েছিলাম। নিজেদের দুর্বলতা বিষয়ে যত ক্ষমাশীল, অন্যের ভুলচুক বিষয়ে ঠিক ততটা সচেতন। এর মধ্যে খানিকটা আত্মপ্রসাদের সঙ্গে অনেকখানি নিষ্ঠুরতা থাকে। লোকে পাপ বলতে ভাবে নারী পুরুষ সংগঠিত কিছু, কিন্তু আসলে নিষ্ঠুরতা হলো সবচাইতে জঘন্য পাপ। পুজোর সময় মীরাদের সঙ্গে এই প্রথম দার্জিলিং গেলাম। শিলং ছাড়বার পর এই প্রথম পাহাড় দেখা। মীরার জ্যাঠামশাই ইঞ্জিনিয়ারিং কলেজে বাবার সহপাঠী ছিলেন, নইলে একটা অচেনা হিন্দু পরিবারের সঙ্গে কোথাও একা যাবার অনুমোদন পাওয়া যেত না। বড় ভালো এই পরিবার, শিক্ষিত, উদার, কিন্তু সেকালের নিয়মে ওদের ঘরকন্যা চলত। ওদের সঙ্গে কদিন থেকে মুগ্ধ হয়ে গেলাম। আর পাহাড়, এমন মহান পাহাড় আমি ভাবতে পারিনি। হিমালয়ের মতো আছে কি? শিলংয়ে যে হিমালয় দেখেছিলাম কোনো বিশেষ জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার দিনে, সে হিমালয় দেখে মনে হতো বুঝি আকাশের পটে তুলি দিয়ে আঁকা, বাস্তব নয়। আর এই হিমালয়ও বাস্তব নয়। বাস্তব জিনিস এমন মহান মহিমাময় হয় না। কেবলই আমার দাদামশাইয়ের কথা মনে হতো। তিনি হিমালয়ের তীর্থে তীর্থে শেষ জীবনটা কাটিয়েছিলেন। বাস্তব ছিল বটে আমাদের হৃদয়ের শিলং পাহাড়। এর মধ্যে দুর্গাপুজো এসে গেল। বাজারের ওপরে সুন্দর ঠাকুর গড়ে ঘটা করে পুজো হলো। বিকেলে দেখতে গেলাম। পথে মহারানী স্কুলের 2-3 জন ব্রাহ্ম শিক্ষিকার সঙ্গে দেখা, তারাও আমার সঙ্গে গিয়ে ঠাকুর দেখে এলো। পরদিন স্কুলের অধ্যক্ষা শিবনাথ শাস্ত্রীর মেয়ে হেমলতা সরকার ওদের বললেন, ব্রাহ্ম হয়ে মূর্তি পুজো দেখতে গেলে? ওরা আর কিছু ভেবে না পেয়ে বলল, লীলাও গেছিল। হেম মাসিমা বলেছিলেন, ওর কথা আলাদা, ওর দাদামশাই একবার ব্রাহ্ম হয়েও আবার হিন্দু হয়েছিলেন। শুনে আমি অবাক। আবার মনে হয়েছিল যে যারা উপনিষদের মন্ত্র পড়ে উপাসনা করে তারা আবার হিন্দু কিসে? তবে মূর্তি পুজোয় আমারও মন সায় দেয় না, তাই বলে তাকে নিরাকার পুজোর থেকে ছোট বলে দেখি না। সেদিন ওদের এত কথা বলিনি। কলকাতায় ফিরে এসে দিদিকে বলেছিলাম, আমি যখন বিয়ে করব একজন হিন্দুকে বিয়ে করব। দিদি বলেছিল, সে আমি সর্বদাই জানি। তারপর পড়াশোনায় ডুবে গেছিলাম। বড় অশান্তির সময় ছিল সেটা। 1930 আইন অমান্য আন্দোলনের বছর। হিংসাত্মক কার্যকলাপ, অত্যাচার, সন্ত্রাস, নির্দোষ লোকদের গ্রেপ্তার, গুলি চালানো, এমনকি কলেজ স্ট্রিটের দোকান থেকে রোম্যান্টিক রেভলিউশন ইন দি 19th সেঞ্চুরি বইটিকেও দোকানের মালিকের সঙ্গে সন্ত্রাসবাদী পাঠ্য বিক্রির দায়ে ধরে নিয়ে গেল। বন্ধু বান্ধব অনেকে জেলে গেল। বিলিতি জিনিসের ব্যবহার প্রায় উঠে গেল। বই ছাড়া আমরা কোনো বিলিতি জিনিস কিনতাম না। বিলিতি জ্ঞান কখনো কোনো দেশের সম্পত্তি হয়? আমাদের পরীক্ষা পিছিয়ে গেল। মে জুনে না হয়ে হলো নভেম্বরে। আমি পরীক্ষা দিয়েই হেম মাসিমাকে চিঠি লিখলাম আমাকে কিছুদিনের জন্য শিক্ষিকার পদ দিতে। হেম মাসিমা শকড। এই ছোট কাজ কি তোমার ভালো লাগবে? কি করে বোঝাই যে আমার জীবনে
এমন একটা সময় এসেছে যখন আমার একান্তভাবে একা থাকা দরকার। আমাদের বাড়িতে সবাই সবাইকে এত ভালোবাসতো যে কারো পক্ষে একা থাকা অসম্ভব ছিল। সেই জীবনযাত্রা তার ওপর নিরাপত্তা আর স্নেহ দিয়ে আমাদের আমিত্বকে পঙ্গু করে দিত। তার ওপর বাবার সঙ্গে আমার কিছুতেই মতের মিল হতো না। গেলাম চলে দার্জিলিংয়ে 1931 সালের 27শে ফেব্রুয়ারি। আমার তখন 23 বছর বয়স, দিদির 24। আমাদের বাড়ির অভিভাবকরা ঠিক করা বিয়েতে বিশ্বাস করতেন না, আর বাইরের পুরুষদের সঙ্গে মেলামেশাও পছন্দ করতেন না। অনেকে বলতে লাগলেন আমাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। যাবার কয়েকদিন আগে পরীক্ষার ফল বেরোলো। একজন ফিরিঙ্গি মেয়ে আর আমি একসঙ্গে প্রথম হয়েছি। এইখানে আমার ছাত্রজীবনের শেষ। কোনো উচ্চতর উপাধির জন্য চেষ্টাও করিনি। ছাত্রজীবনের শেষ আর সংসারের প্রতিদিনকার বিদ্যালয়ের শিক্ষা জীবনের শুরু। তার পাঠ চলেছে আজও পর্যন্ত। এরপর আমার কর্মজীবন, সে আরেক কাহিনী। আজকে তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আমার পাঠ, ভালো লাগবে। নমস্কার।